সিরিয়াসলি বিদ্যুৎ রেগে গেছে। এই দেখো আমাকে এই বুটটা দিয়েছে, বাদশাহী গোট বা মাটন, আর এই যে ডিমের ডেভিল। এটা পুরনো ফিল্টারটা, এই দারুণ একটা কালার চলে এসেছে, থ্যাংক ইউ বলতে চাই। এটা হলো চিকেন ইয়াকনি পোলাও। আমাদের ডেভিল খাওয়া হয়নি, স্টক শুদ্ধ চিকেনের পিসগুলো তুলতুলে নরম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা থ্যাঙ্কসগিভিং এর উইক, তাই আমরা তিনজনই বেশ কয়েকদিন টানা ছুটি পেয়ে গেছি। কালকে এখানে থ্যাঙ্কসগিভিং ছিল, কিন্তু কালকে আমার শরীরটা এত খারাপ ছিল দেখে কালকে আর ব্লগ করা হয়নি। আজকে আমরা তিনজনই সকাল সকাল উঠে পড়েছি, আর দেখো বিদ্যুৎ এখানে কফি বানাচ্ছে। একটু কফি না খেলে হয় না। এমনিতেই ও চা কফি দুটোই বেশি খায়, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে আরো বেশি কফি খাচ্ছে। মানে কফিটাই এনার্জি দেয় আর কি কাজ করার জন্য। আমি কিন্তু কফি খাই না, আমি একবার দিনে, তাও না হলেও ঠিক আছে, চা খেয়ে নি, তাও গ্রিন টি বা তোমার দার্জিলিং টি লিকার খাই। আর যেহেতু অলরেডি ফেস্টিভ্যাল সিজন পড়ে গেছে, মিষ্টু এই সময় হট চকলেট ভীষণ খায়। ও হট চকলেট বানিয়ে আমি মিষ্টি করে দিচ্ছি। হ্যাঁ, ও হট চকলেট খেতে খুব ভালোবাসে। আজ অনেকদিন বাদে এটাতে আজ কফি বানাচ্ছি। এটা খুব স্ট্রং হয় অ্যাকচুয়ালি, এক্সপ্রেসো। তুই তো স্ট্রংই খাস। অলমোস্ট ডান। এমনি দিনে কোনো রকমে কফি বানিয়ে নেয়, আর আজকে ছুটি বলে এটা একটু জুত করে বানাচ্ছে। এটা এখনো তৈরি হয়নি, এতে মিল্ক দেবো। এটা তো এখন র কফি। এই যে দুধটাকে গরম করে নিয়েছি আলাদা করে, ভালো করে। উফ, কফির যা স্ট্রং গন্ধ বেরোচ্ছে, বড্ড তেতো লাগে। আমার তেতো লাগে না, তুই তো তেতোই খাস। আর কফি ডান। এটা মিষ্টিকে আমি হট চকলেট করে দিই। এই যে মিষ্টিও এখানে সকাল সকাল উঠে গল্পের বই নিয়ে বসে পড়েছে। হাই। আর কফি আর হট চকলেট দুটোই দেখো রেডি হয়ে গেছে, এবার খালি খাওয়ার অপেক্ষা। লিকার চা আর হট চকলেট নিয়ে আমি আর মিষ্টু বসে গেছি। এই যে সকালবেলা এক কাপ এটা খাই, এক একদিন না হলে পরে তখন সেটাও খাই না, আমার সেরকম কোনো নেশা নেই। কিন্তু আমি দুধ চা খেতে পারি না, আমার দুধে অ্যালার্জি আছে, সেজন্য ওই লিকার চাটাই খাই। কেমন লাগছে মিষ্টু হট চকলেট? Very yummy. I love it. হট চকলেট পেলে আর ওর কিছু চাই না। আজ এখানে ব্ল্যাক ফ্রাইডে, আর ব্ল্যাক ফ্রাইডেতে এখানে প্রচুর ডিলস, ডিসকাউন্ট, অনেক কিছু দেয়। প্রত্যেক বছর আমরা ব্ল্যাক ফ্রাইডেতে প্রচুর কেনাকাটা করি, এবারও করেছি, কিন্তু এবার আর আমরা দোকানে যাচ্ছি না, কারণ আমার পা নিয়ে আমি খুব ভুগছি। পা নিয়ে কী চলছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। কিন্তু ব্ল্যাক ফ্রাইডেতে এবারও আমরা প্রচুর শপিং করেছি, আর অনলাইনে প্রচুর করছি। তো যা যা জিনিসপত্র আমাদের আসবে, হোপফুলি নেক্সট উইকের মধ্যে সব চলে আসবে, এলে পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এটা যেহেতু থ্যাঙ্কসগিভিং এর উইক, থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আমরা দ্য বেঙ্গলি নিউএস পরিবারের সকল সদস্যকে থ্যাংক ইউ বলতে চাই। উই আর ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু অল অফ ইউ। তোমরা আমাদের ব্লগগুলো দেখো বলেই আমরা নতুন নতুন ব্লগ বানাবার ইন্সপিরেশন পাই। তোমরা কমেন্টস করো, লাইক করো, এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। তো আমি এবার চটপট চাটা শেষ করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে, এবার সবার আগে একটা দরকারি কাজ সেরে নেব। আমাদের ফ্রিজের ওয়াটার ফিল্টারটা আজকে চেঞ্জ করতে হবে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাদের ফ্রিজের ওয়াটার ফিল্টার চেঞ্জ করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের এলজি সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো প্রতি 6 মাস অন্তর অন্তর এলজি আমাদের একটা ফিল্টার পাঠিয়ে দেয়, আর ওরা ফিল্টার পাঠিয়ে দিলে পরেই আমরা ফ্রিজের ওয়াটার ফিল্টারটা চেঞ্জ করে নিই। তোমরা এর আগে অনেকেই আমাকে বলেছিলে যে আমাদের ফ্রিজের ওয়াটার ফিল্টারটা কিভাবে চেঞ্জ করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু তখন যেহেতু ওয়াটার ফিল্টার চেঞ্জ করার ব্যাপার ছিল না, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। কিন্তু আজকে যেহেতু ওয়াটার ফিল্টার চেঞ্জ করবে বিদ্যুৎ, আমি ভাবলাম যে পুরো প্রসেসটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। এই যে এইটা হচ্ছে ফিল্টারটা। এটা আমাদের সাবস্ক্রিপশন নেওয়াই আছে এভরি 6 মান্থসে। এই এখানে ছোট ছোট করে লেখাও আছে 6 মান্থস। এভরি 6 মান্থস আমাদের এলজি থেকে পাঠিয়ে দেয়, $50 করে নেয় এই ফিল্টারটা। আর আমাদের ঘরে অন্য কোনো ফিল্টার আমরা আর ইউজ করি না। এই ফ্রিজের থেকেই আমরা মানে খাওয়ার জল, রান্নার জল সবকিছু এখান থেকেই ইউজ করি আমরা। বাইরেটা সিল ছিল, আবার ভেতরটাও সিল প্যাক করা, একটা জলের বোতলের মতো দেখতে। জলের বোতলের মতো। এই যে খুলে নিলাম। এক একটা ফ্রিজের এক এক রকম ফিল্টার হয়, কিন্তু মানে সব কনফিগারেশন গুলো আলাদা। ফ্রিজটা মোটামুটি আমাদের খালি আছে, আজকে রান্না বান্না করতে হবে আমাদের। এই যে এইখানে ফিল্টারটা থাকে, এই জায়গাটা। এটা পুরনো ফিল্টারটা, টেনে খুলতে হয়। হ্যাঁ, প্যাচ আছে। ও, এই যে খুলে গেছে। এটা পুরনোটা, এটা এখন সুপার হেভি। এই ফিল্টার মানে ওর মধ্যে যত নোংরা পাতি জমে গেছে। একই জিনিস, একই, একদম এক। এটা রেখে আমি এবার নতুনটা ঢাকনাটা খুলে এবার এটা সেম এখানে লাগিয়ে দিতে হবে। বেশি ঝামেলা না, 3-4 মিনিটের কাজ হয়ে গেল। 6 মাসের জন্য আবার নিশ্চিন্ত। সমস্যার জন্য নিশ্চিন্ত। আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এটাকে রিসেট করতে হবে। আর এই যে রিপ্লেস ফিল্টার, এই যে এটা দেখাচ্ছে,
এটা হলো আমাদের দেখো ফ্রিজের টেম্পারেচার এখন এটা -4 ডিগ্রি ফ্রিজার, ফারেনহাইট। এটা ফ্রিজার, হ্যাঁ ফ্রিজার। এখানে মাছ মাংস থাকে, আর এটা হচ্ছে রেফ্রিজারেটর, মানে এই অংশটা। এই যে হ্যাঁ এখানে লেখাটা আসে রিপ্লেস ফিল্টার বলে। এটা জলের, আর এটা হচ্ছে এয়ারটা পরিষ্কার আছে, ফিল্টারটা চেপে থাকলে এটা রিপ্লেস করে দাও। এটা হয়ে গেল, রিসেট হয়ে গেল, রিসেট হয়ে গেল। দুটোই কি একসাথে আসে মোটামুটি? হ্যাঁ দুটোই একসাথে আসে। এবার 6 মাসের জন্য নিশ্চিন্ত, 6 মাস আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, কারণ এটা কি আমরা খাবার আর রান্নার মানে দুটো পারপাসে ইউজ করি, এখান থেকেই জলটা নিই আমরা, ওই জন্য এই ফিল্টারের ইন্ডিকেটরটা এলেই আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি 1-2 দিনের মধ্যে চেঞ্জ করে নিতে। সেটাই। দরকারি কাজকর্ম সেরে এখন দুপুরের পেট পুজোর ব্যবস্থা শুরু করে দিয়েছি। এটা থ্যাঙ্কসগিভিং এর উইক, তাই স্পেশাল খাবার দাবার তো থ্যাঙ্কসগিভিং উপলক্ষে বানাতেই হবে। মেনুতে থাকছে হলো চিকেন ইয়াকনি পোলাও, বাদশাহি সাথে ডিমের ডেভিল। তো চলো দেরি না করে এবার রান্নাটা স্টার্ট করা যাক। সবার আগে বিদ্যুৎ চিকেন ইয়াকনি পোলাওটা বানিয়ে নেবে। তার জন্য ও প্লেটে বেশ কিছু গোটা মশলা নিয়ে নিয়েছে। এখানে দেখো একটা দারচিনি আছে, এটা জাবেত্রী, অল্প গোটা ধনে আছে, 5-6টা লবঙ্গ রয়েছে, অল্প গোলমরিচ আছে, 7-8টা ছোট এলাচ আর একটা বড় এলাচও আছে। সাথে ও অল্প গোটা জিরে আর 5টা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কাটা পেঁয়াজও নিয়ে নিয়েছে। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে বাদ দিয়ে ও বাকি মশলাগুলোকে এবার তেলে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছে। মশলাগুলোকে তেলে একটু নেড়েচেড়ে নিয়ে এবারও আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর নুন দিয়ে ম্যারিনেট করা উইথবোন চিকেনের লেগ আর থাই পিসগুলো এখানে ঢেলে দিল। চিকেনটাকে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারও এই কাটা পেঁয়াজ আর লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে চিকেনের বাটি ধোয়া জলটাও ডেচকিতে ঢেলে দিল। সাথে ও আরও বেশ কিছুটা গরম জল ঢেলে চিকেনটাকে এখন 70% মতো এখানে কুক করে নেবে। বেসিক্যালি ও চিকেনটা এখানে কুক করতে করতে চিকেনের স্টকটাও তৈরি করে নেবে। প্রায় 25 মিনিট মতো হয়ে গেছে আর চিকেনটাও অনেকটাই কুক হয়ে গেছে আর স্টকটাও দেখো একদম রেডি হয়ে গেছে। এবারও একটা বাটিতে এই স্ট্রেনারটা বসিয়ে স্টক শুদ্ধ চিকেনের পিসগুলোকে এখানে ঢেলে দিল। স্ট্রেনারে চিকেনগুলো আর তলায় বাটিতে এই যে স্টকটাকে ও আলাদা করে নিল। এবার ওই একই ডেচকিতে তেল গরম করে বিদ্যুতেতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা ঢেলে দিল। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবারও এতে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। এর মধ্যে 8-10টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, গোলমরিচ আর একটা দারচিনি আছে। পেঁয়াজটাকে ও এবার এই মশলাগুলোর সাথে একটু লাল করে ভেজে নেবে। দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারও এতে একে একে চিকেনের এই পিসগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে অল্প করে চিকেনের স্টকটা দিয়ে দিল যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবারও এতে আধ ঘন্টা ভিজিয়ে রাখা 3.5 কাপ বাসমতি রাইস এর মধ্যে ঢেলে দিল। রাইসটাকে ও এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে চিকেনের ইয়াকনিটা ঢেলে দিল। সাথে ইয়াকনির বাটি ধোয়া জলটাও ও এর মধ্যে ঢেলে দিল। এবারও ঢাকনা দিয়ে রাইসটাকে 10 মিনিট কুক করে নেবে। মাঝে একবার ঢাকনা খুলে চেক করে নেবে যাতে তলায় লেগে না যায়। 6 মিনিট মতো হয়ে গেছে। বিদ্যুৎ একটু ঢাকনা খুলে চেক করছে যে রাইসটার কি অবস্থা। রাইসটা দিয়ে দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তবে ও বলছে যে রাইসে আরও একটু জল লাগবে। তাই ও এখন সামান্য গরম জল দিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিল। আর 4-5 মিনিট হলেই ইয়াকনি পোলাও একদম রেডি হয়ে যাবে। বিদ্যুতের রান্না ডান। এবার আমি বাদশাহি মাটনের প্রিপারেশন শুরু করব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এখানে আমি প্লেটে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এটা সাজিরে, এটা গোলমরিচ, শামরিচ, গোটা ধনে, 5-6টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, একটা দারচিনি, জয়িত্রী আর 3-4টে শুকনো লঙ্কা ভেঙে বীজ ফেলে নিয়ে নিয়েছি। মশলাগুলোকে এবার আমি ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলা রোস্ট করার সময় মশলার যে গন্ধটা বেরোয় সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আবার এই প্লেটটায় তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে আমি কড়াইতে কেটে রাখা 1.5 খানা পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নেব। এদিকে রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই মশলাগুলোকে আমি এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে এখানে ঢেলে নিয়ে চলো দেখি পেঁয়াজটা কতটা ভাজা হলো। পেঁয়াজটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এবার আমি পেঁয়াজটাকে খুন্তি দিয়ে এই ছান্তায় ঢেলে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে এখানে ঢালার একটাই কারণ, যাতে পেঁয়াজ ভাজার তেলটা কড়াইতে চলে যায়। ওটার সাথে আমি আরেকটু তেল অ্যাড করে বাদশাহী মাটনটা বানাবো। পেঁয়াজটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। কিন্তু পেঁয়াজ পেস্ট করার আগে এই যে জলে ভেজানো কাজু আছে, কাজুটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাজু বাদামের সাথে আমি সামান্য জল অ্যাড করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে তেজপাতা, একটা বড় এলাচ, গোটা গোলমরিচ আর 3-4টে শুকনো লঙ্কা ভেঙে বীজ ফেলে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি তেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ঢেলে দিচ্ছি। সাথে কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, লঙ্কা দিয়ে একটু নাড়তেই কি দারুণ একটা কালার চলে এলো। এবার আমি এতে এই পেঁয়াজ আর কাজু বাদাম পেস্টটা ঢেলে দিচ্ছি। পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে প্রেসারে সিদ্ধ করা মাটনের পিসগুলো ঢেলে দিচ্ছি। মাটনটাকে এবার আমি কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাটনটাকে মশলার সাথে প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা মশলাটা ঢেলে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটাকে এখন খালি কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসে। দেখো, কষাতে কষাতে গ্রেভিটার কি দারুণ একটা কালার চলে এসেছে। মাটনে আমি আর এখন কোনো জল অ্যাড করব না, অল্প অল্প করে মাটনের স্টকটা দিয়ে কষাবো। কষাতে কষাতেই রান্নাটা একদম হয়ে যাবে। মাটনটা দেখো, কষাতে কষাতে প্রায় হয়েই এসেছে। মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। আমরা রান্নার একদম শেষে চলে এসেছি। এবার আমি হাফ ছিপি কেওড়া জল আর হাফ ছিপি গোলাপ জল বাটিতে নিয়ে কড়াইতে ঢেলে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের বাদশাহী মাটন একদম ডান। এবার আমি গ্যাস অফ করে ঢাকনাটা দিয়ে দেব। ডিমের ডেভিল, এগুলোকে এখন ভেজে নেব। ডিমের ডেভিল খেতে আমরা 3জনই খুব ভালোবাসি। বেশ অনেক দিনই হয়ে গেছে আমাদের ডেভিল খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ এটা বানিয়েই ফেলি। স্পেশাল অকেশনে স্পেশাল খাবার নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। দেখো সামনে কত খাবার রয়েছে। এটা হলো চিকেন ইয়াকনি পোলাও, বাদশাহী গোট বা মাটন, আর এই যে ডিমের ডেভিল। এবার মিষ্টু একটু ট্রাই করে প্রথমে দেখুক। মিষ্টুকে আমি আর চিকেন দিইনি, কারণ এখানে মাটন চিকেন লাগবে না, যেহেতু গোটটা আছে। মাটন থাকলে আর কোনো কিছুই লাগবে না। খেয়ে দেখ কেমন হয়েছে, কেমন লাগছে। গোটটা দারুণ সফট হয়েছে, গ্রেভিটা অ্যামেজিং, আই লাভ ইট। মানে সাত তাড়াতাড়ি করে বলে কতক্ষণে আমি খাবো। রাইসটা দিয়ে খাও। আচ্ছা, রাইসটা খেয়ে আমি বলি কেমন হয়েছে। হ্যাঁ, ছেড়ে দে, তুই খা। মিষ্টি আমি রাইসটা চিকেন কিন্তু খাবো না। এই চিকেন আমি বিদ্যুৎকে দিয়ে দেবো, জাস্ট একটুখানি ভেঙে খেয়ে দে। দেখো অলরেডি খুলে আসছে, ভীষণ ফ্লেভারফুল হয়েছে। দারুণ লাগছে চিকেনটা। রাইসটা দিয়ে দারুণ গন্ধ আসছে। ভীষণ ফ্লেভারফুল হয়েছে রাইসটা। হ্যাঁ, কারণ স্টকটাই তো খুব শুরুতেই স্টক, যখন আমরা স্টকটা তৈরি হলো তখনই তো বিদ্যুৎ কত মশলা অ্যাড করেছে না, তারপরে ওটার মধ্যে পুরো রাইসটা কুক হয়েছে। দারুণ লাগছে রাইসটা। একটু গোটটা দিয়ে খেয়ে দেখি। গ্রেভিটা দারুণ লাগছে। মানে বাদশাহী মাটন তো বাদশাহীর মতনই গ্রেভিটা হয়েছে, দুর্দান্ত লাগছে। মানে এই দুটোর কম্বিনেশন ইজ অসাম। এটার সাথে এটা এত ভালো লাগছে খেতে। মাটনটা একবার দেখো, পুরো খুলে আসছে, নরম, মানে তুলতুলে নরম হয়ে গেছে। এই দেখো, মানে আঙুলটা জাস্ট দিচ্ছি ব্যাস, এতটাই সফট হয়েছে। তোমরা এই বাদশাহী মাটনটা অবশ্যই বানিও। পোলাওটার সাথে পারলে বানিও, কিন্তু আলাদা করেও এটা খেতে দুর্দান্ত লাগবে। তোরা ওইসব খেতে গিয়ে ডিমের ডেভিলটাই ভুলে গেছিস। মাথাতেই নেই, সিরিয়াসলি বিদ্যুৎ রেগে গেছে ডিমের ডেভিলের কথা বলিনি বলে। একটা ডিমের ডেভিল আমি তুলে নিই। আজকে ইচ্ছে করি অর্ধেক ডিম দিয়ে বানালাম, কারণ এত খাবার দাবার আছে। পুরটাই তো দারুণ। এই যে ডিমটা, ডিমের আর আলাদা কি টেস্ট, কিন্তু এই পুরটার জন্যই দারুণ লাগছে। দারুণ। সব কটা রান্নাই তাহলে একদম অসাম হয়েছে। তুখর হয়েছে। থ্যাঙ্কসগিভিং এর স্পেশাল লাঞ্চ দুর্দান্ত।
মাটনের এই রেসিপিটা অবশ্যই বানিও, আমি গ্যারান্টি দিচ্ছি এটা বানালে তোমরা আঙুল চাটতে থাকবে, এত ভালো লাগছে খেতে, অসাম হয়েছে মাটনটা। অবশ্যই বানিও আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর বেশি কথা বলবো না এই খাবার নিয়ে, আমার জিভ দিয়ে জল পড়ছে, চটপট আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলি। এখন 5:45 মতো বাজে, অন্ধকারও হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা অনেকেই কমেন্টস করে আমাকে জিজ্ঞেস করেছো আমার পায়ের কি অবস্থা, পা ভালো হয়ে গেছে কিনা। অনেকেই তোমরা গুড উইশেস জানিয়েছো যাতে পা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাই ভাবলাম আমার পায়ের এখন কি সিচুয়েশন সেটা তোমাদেরকে জানাই। আমার পা তো মোটেও ভালো হয়নি, ব্যথা এখনও আছে, বরঞ্চ ব্যথাটা বেড়ে গেছে আর ফোলাটাও আছে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে পাতে বরফ দিতে, গরম ঠান্ডা জল করতে, সে সব কিছুই আমি করছি, কিন্তু কোনো কিছুতেই কোনো রেজাল্ট হচ্ছে না, ব্যথাটাও কমছে না, ফোলাটাও কমছে না। সেজন্য আমি রিসেন্টলি অন্য একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি চেক করে আমাকে, আমি যে অ্যাঙ্কেল সাপোর্টটা পরছিলাম তোমরা দেখেছো, সেই অ্যাঙ্কেল সাপোর্টটা চেঞ্জ করে এই দেখো আমাকে এই বুটটা দিয়েছে। বলেছে সব সময় বুটটা পরতে, খালি স্নানের সময় আর ঘুমোবার সময় খুলে রাখতে। আর দেখো বুটের বেশ অনেকটাই হাইট আছে, সেই হাইটটা অ্যাডজাস্ট করার জন্য এই পায়ে আমার স্নিকারের তলায় একটা হিলও অ্যাড করে দিয়েছে, যাতে দুটো পায়ের একই লেভেল থাকে, প্রবলেম না হয়। কিন্তু মানে এই জিনিসটার সাথে আমি তো অতটা অ্যাকাস্টাম না, আগে পড়িও নি, সেজন্য এখন একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। আর উনি চেক করে বললেন যে আমার দেখে মনে হচ্ছে যে তোমার একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, যেটা এক্সরেতে ধরা পড়ছে না। আমার অ্যাঙ্কেলের এক্সরে করেছে প্লাস পায়ের এক্সরে, কোনোটাতেই ধরা পড়ছে না। সেজন্য উনি আমাকে এমআরআই করতে বলেছেন। তো সামনের সোমবার আমার এমআরআই এর ডেট আছে, এমআরআইটা করলে পরে উনি তারপর রিপোর্টটা দেখে আমাকে জানাবেন যে আমার পায়ের কি অবস্থা। আপাতত এখন বুটটা পরতে বলেছে। এমআরআই এর রিপোর্ট এলে পরে উনি আমার পা আবার চেক আপ করবেন, চেক আপ করে দেখবেন যে বুটটা পরে আমার কোনো পায়ের ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে উনি বলেছেন যে কাস্ট করতে হবে, মানে পায়ে প্লাস্টার করতে হবে। তো এটাই হলো আমার পায়ের আপডেট। আমি ভাবলাম যে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। নেক্সট এমআরআইটা করার পরে ডাক্তার যেটা বলবে সেটা আমি জানতে পারলে তোমাদের সাথে আবার শেয়ার করব। ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। আমি খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।